হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101 এ তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিন আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করি এখানে, হিস্ট্রি এবং পলিটি। হিস্ট্রির জন্য রয়েছেন দেবাশিস সাহার স্যার এবং আমাকে দেখতে পাচ্ছ রমিলা মজুমদার, এবং পলিটির জন্য রয়েছেন অরিজিৎ বাসু চৌধুরী স্যার এবং রাহুল চক্রবর্তী স্যার। তো প্রত্যেকে কিন্তু এখানে এই দুটো সাবজেক্টের উপর প্রতিদিন তোমাদের বেশ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসে, তো প্রত্যেকটা ভিডিও কিন্তু ফলো করো, যেটা তোমাদের জন্য কিন্তু খুব হেল্প হবে, তোমরা হেল্প পাবে। তো যেটা বলা হচ্ছে যে প্রত্যেকে কিন্তু জয়েন করো আমাদের আনএকাডেমি লাইভ ফ্রি ক্লাসেও তোমরা কিন্তু জয়েন করতে পারো, যেখানে প্রতিদিন কিন্তু অসংখ্য টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এবং যদি এই প্রত্যেকটা টপিকের যদি তোমরা ভাস্ট বা যেটাকে আমরা বলি যে ডিটেল চাও বা ডেসক্রিপটিভ চাও, তাহলে তোমাকে ক্লাসে জয়েন করতে হবে। সিলেবাস ওয়াইজ ওখানে নোটস তোমাদের পিডিএফ এর মাধ্যমে প্রোভাইড করা হয় এবং লাইভ ক্লাসও নেওয়া হয় সেই পিডিএফ এর উপরে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করছি গভর্নর জেনারেল সম্পর্কে কিছু এমসিকিউ। আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে, তোমাদের ভালো লাগবে, তোমাদের হেল্প হবে। তো অবশ্যই কিন্তু এই রেফারেল কোডটা ইউজ করো, RAMILA। যদি ক্লাসের তোমরা যখন ফ্রি ক্লাস জয়েন করবে আনএকাডেমি, তো ফ্রি ক্লাস আমাকে ফলো করতে পারো। ওখানে আমার প্রতিদিন ক্লাস থাকে 10টা থেকে 11টা, 7:30 থেকে 1:30। ভালো লাগলে অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো, এর জন্য 10% ডিসকাউন্ট পাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এভরিডে ক্লাস টাইম আমাদের এরকম থাকে 10টা থেকে 11টা এবং 7:30 থেকে 1:30, ঠিক আছে। আর ক্লাসে থাকে হচ্ছে 2টো থেকে 3টে এবং 12টা থেকে 1টা। তো এখানে আমরা আনএকাডেমিতে সাবস্ক্রিপশন করার প্রধান কারণ হচ্ছে এটাই যে প্রথমত আমরা যে এখন বিশেষ করে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে আমরা প্রিপারেশন নেওয়ার কথা, বাইরে বেরিয়ে খুবই রিস্ক, এবং শুধু প্যান্ডেমিক বলে না, আনএকাডেমি প্রত্যেকটা যে ভিডিও তোমরা পাবে প্রত্যেকটা কোয়ালিটি এবং যে প্রত্যেকটা কন্টেন্ট পাবে, কন্টেন্টগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এবং তোমাদের প্রিপারেশনের জন্য খুবই হেল্প হবে। কারণ তোমাদের যে ভাস্ট সিলেবাস, তার মধ্যে থেকে এক্স্যাক্টলি পরীক্ষার জন্য তোমরা কোনগুলোর উপর বেশি ফোকাস করবে, এগুলো কিন্তু পিডিএফ এর মাধ্যমে পাবে। এছাড়া 1 ঘন্টার ফ্রি ক্লাস ভিডিও তোমরা পাবে, পোল লিডার বোর্ডের মাধ্যমে নিজেকে দেখতে পাবে, যে পোলের মাধ্যমে তোমাকে আনসার দিতে বলা হয়, যে পোলের মাধ্যমে তুমি কত সেকেন্ডের মধ্যে একটা আনসার দিতে পেরেছো এটা তুমি দেখতে পাবে, তোমার র্যাঙ্ক তুমি দেখতে পাবে। এই সমস্ত কিন্তু ফিচারগুলো তুমি আনএকাডেমি থেকে পাবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে শুরু করব। তো তার আগে আমি তোমাদের কাছে একটা, এখানে প্রত্যেক গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের একটা কিছু ইম্পর্টেন্ট, তার সময় এক্স্যাক্টলি কোনটি ইম্পর্টেন্ট হয়েছিল পুরোটা দেওয়া যায়নি, কারণ অনেক ঘটনা, অনেক মানে এটা নিয়ে একটা 2-3টে চ্যাপ্টার হয়ে যায়। তো সেই জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো রাখা হয়েছে, ভালো করে দেখবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া। প্রথম আমাদের অপশন যেটা রয়েছে, ইন হুইচ ইয়ার দ্য অফিস অফ দ্য গভর্নর জেনারেল ওয়াজ ক্রিয়েটেড ডিউরিং ব্রিটিশ ইন্ডিয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি 1773, 1757, 1760 অ্যান্ড 1765। তো আনসার এখানে কোনটা হবে? ইন হুইচ ইয়ার দ্য অফিস অফ দ্য গভর্নর জেনারেল ওয়াজ ক্রিয়েটেড ডিউরিং ব্রিটিশ ইন্ডিয়া। তো আনসার হবে আমাদের কিন্তু এখানে 1773। কিসের মাধ্যমে? রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। রেগুলেটিং অ্যাক্ট অ্যাকচুয়াল কি ছিল? আমরা কি বলি? রেগুলেট করা, তত্ত্বাবধান করা, ঠিক আছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেখানে আমরা দেখি 65-এর পর থেকে যে মারাত্মক করাপশন ক্লাইভের টাইমে, তো এবার হচ্ছে ব্রিটিশ মোনার্কের প্রথম যেটা আমরা বলি যে তারা যে দেখাশোনা করা, যে দেখাশোনা মানে কোম্পানির কমার্শিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোল করার জন্য একটা কাউন্সিল গঠন করলো। সেই কাউন্সিল হচ্ছে গভর্নর জেনারেল, মানে 4+1-এর একটা কাউন্সিল, ঠিক আছে। 4+1-এর একটা কাউন্সিল গঠন করলো, যেখানে একজন হচ্ছে আমাদের কি ভাইসরয় আর 4জন কে মেম্বার। তো এই ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল সমস্ত বিষয়কে কিন্তু কন্ট্রোল করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল, রেভিনিউ, সমস্ত বিষয় কন্ট্রোল করবে।
যেহেতু মারাত্মক করাপশন হচ্ছে। আর হচ্ছে এই 1773তেই আমরা আর একটা পার্ট দেখতে পাই, সেটা হচ্ছে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো এই জুডিশিয়াল বডি বা প্রথম সুপ্রিম কোর্ট আমরা বলি এলিজা এমফে, তো সেখানে হচ্ছে 3+1 মেম্বার। এই যে স্ট্রাকচারগুলো 4+1, 3+1 এগুলো কিন্তু পড়তে হবে। 3+1 মানে একজন চিফ জাস্টিস, 3জন হচ্ছে আমাদের জুডিশিয়াল মেম্বার। তো এই নিয়ে কিন্তু আমাদের 3+1 এর স্ট্রাকচার এস্টাবলিশ হলো 1773তে। তাহলে এক্সিকিউটিভ বডি, জুডিশিয়াল বডি, কিন্তু এই জুডিশিয়াল আর এক্সিকিউটিভ কিন্তু সেপারেট না। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব যে 1773তে দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 designated the Governor General of Bengal and created Executive Council 4 member to assist him. তো রেগুলেটিং অ্যাক্ট কেন ইম্পর্টেন্ট? ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করছে, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন হ্যান্ডেল করছে কাউন্সিল, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন এস্টাবলিশ হলো গভর্নর জেনারেল কাউন্সিলের দ্বারা বেসড অন দ্য রিপোর্ট কমিটি হেডেড বাই লর্ড নর্থ। এবং এই যে কমিটি এস্টাবলিশ করা হয়েছিল রেগুলেটিং কমিটি, এর হেড ছিলেন কে? লর্ড নর্থ, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নেব গভর্নর জেনারেল কাউন্সিলে 4+1 and 3+1 এর পার্টটা। গভর্নর অফ বম্বে এবং মাদ্রাস বিকাম সাবঅর্ডিনেট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বম্বে মাদ্রাসের গভর্নর কিন্তু আন্ডার হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, আন্ডারে হচ্ছে বেঙ্গলের গভর্নর বা গভর্নর জেনারেল। নেক্সট হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি রজার ড্রাক, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস এবং স্যার জন শোর। আনসার কি হবে? আনসার এখানে হবে ওয়ারেন হেস্টিংস, বি হবে আমাদের কারেক্ট আনসার। ওয়ারেন হেস্টিংসের টাইম 1773, ওনার সময় কখন থেকে শুরু হচ্ছে, কত দিন পর্যন্ত, ফার্স্ট গভর্নর জেনারেল যে উনি হন সেটা কবে থেকে হন, 74 থেকে হয়। রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে 73 কিন্তু নিয়োগ হন 74-এ এবং সেখান থেকে 75 পর্যন্ত। এবং আর কি কি হয়, কোন কোন পোস্টে উনি ছিলেন, এটা পুরোটাই কিন্তু এখানে রয়েছে, ভালো করে দেখে নেবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু অ্যামং দ্য ফলোইং পপুলারলি নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া। তো সিভিল সার্ভিসে জনক আমরা কাকে বলি? এটা ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি 9-10 থেকে। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার কিন্তু হবে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু মনে রেখো লর্ড কর্নওয়ালিস আমাদের হবে কারেক্ট আনসার। তো লর্ড কর্নওয়ালিস যখন প্রথম 1793-তে সিভিল সার্ভিস এস্টাবলিশ করেন, তখন সিভিল সার্ভিসকে আমরা কি ধরনের, অনেকে বলে যে সিভিল সার্ভিসে ভারতীয়দের কোনো জায়গা ছিল না বা সিভিল সার্ভিসে ভারতীয়রা থাকতে পারতো না। এটা কিন্তু একদমই ভুল কথা। তার কারণ হচ্ছে আমরা জানি যে সিভিল সার্ভিসের কিন্তু দুটো পার্ট আছে, একটা কনভিনিয়েন্টেড, একটা নন কনভিনিয়েন্টেড। কর্নওয়ালিস কেন এই দুটো ভাগ রাখে? কারণ কর্নওয়ালিস কোনোদিনও চান না, কারণ উনি ইন্ডিয়ানদের কখনো বিশ্বাস করতেন না এবং উনি কোনোদিনও চান না যে যাতে আমাদের কি হয়, যে কর্নওয়ালিস কোনোদিনও উনি মানে চাননি যাতে বড় পোস্টে ভারতীয়রা র্যাঙ্ক পাক বা ভারতীয়রা জায়গা পাক। তার কারণ হচ্ছে যদি অ্যাডমিনিস্ট্রেশনে হায়ার পোস্টে যদি ইন্ডিয়ানরা যদি এস্টাবলিশ হয়, তাহলে কিন্তু এটা ব্রিটিশ কলোনাইজেশনের ওপরে কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক। তো এটা আমাদের খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো লর্ড কর্নওয়ালিস এখানে হবে আমাদের কারেক্ট আনসার, সি। এবার লর্ড কর্নওয়ালিস সম্পর্কে যেগুলো আমাদের জানতে হবে, উনি কোম্পানি করাপশন বন্ধের জন্য এবং প্রাইভেট ট্রেড কোম্পানি অফিসিয়ালসদের সেটাও কিন্তু উনি খুব রেস্ট্রিকশন এনেছিলেন এবং উনি কিন্তু খুব কড়া হাতে দমন করেছিলেন। তো ওয়ারেন হেস্টিংস লেড ফাউন্ডেশন দ্য সিভিল সার্ভিস। ওয়ারেন হেস্টিংস লেড ফাউন্ডেশন, খুব ইম্পর্টেন্ট, হু লেড দ্য ফাউন্ডেশন সিভিল সার্ভিস, তখন কিন্তু কর্নওয়ালিস হবে না, তখন কিন্তু ওয়ারেন হেস্টিংস হবে। লর্ড কর্নওয়ালিস পারফর্মড মডার্নাইজড অ্যান্ড রেশনালাইজড ইট, সিভিল সার্ভিসকে মডার্নাইজ করে, র্যাঙ্ক দেয়, প্রতিষ্ঠা করে, সেই জন্য ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়। কিন্তু লেড দ্য ফাউন্ডেশন কিভাবে আমরা বুঝতে পারবো যে ওয়ারেন হেস্টিংস লেড দ্য ফাউন্ডেশন? কিভাবে বুঝতে পারবো? 1772-তে ডিস্ট্রিক্ট কালেক্টর পোস্টটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়, তাই না? ডিস্ট্রিক্ট কালেক্টর। তাহলে তার মানে এটাকেই পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই, এই যে যখন কর্নওয়ালিস কোর্ট তুমি দেখতে পাবে যে বিভিন্ন দিক থেকে পলিটিক্যাল, ইকোনমিক, অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত দিক থেকে যে রিফর্মস আনে,
তো 1772-তে কিন্তু আমরা, এবং এই যে কালেক্টরদের যে পদটা, সেটা রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল, রেভিনিউ পারপাসে কালেক্টরদের একটা ক্ষমতা ছিল, সেটাকে আবার কি করা হয়, রেস্ট্রিক্ট করা হয় বা কমিয়ে দেওয়া হয়, বন্ধ করা হয়, আবার কর্নওয়ালিস কোডের মাধ্যমে সেটাকে পুনরায় আবার ফিরিয়ে দেওয়া হয়। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভালো করে দেখবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, ম্যাচ দ্য ফলোয়িং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লর্ড ওয়ারেন হেস্টিংস কিসের সাথে রিলেটেড, লর্ড কর্নওয়ালিস, জন শোর এবং ওয়েলেসলি। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি ওয়েলেসলি কোথায় যাবে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স। জন শোর কোথায় যাবে, পলিসি। তাহলে D4 এবং C হলো হচ্ছে আমাদের 2, D4 C2, তার মানে D4 C2 একটাতেই আছে, সেটা হচ্ছে B। তাহলে আমি অন্য কোনো অপশন দেখবই না, D4 আর C2 আছে আমার অপশন B তে। এরকম ভাবে কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা অপশন টেস্টও কিন্তু করতে পারো। অপশন টেস্টে তোমাকে যে বিষয়গুলো দেবে সেখানে তোমাকে দেখতে হবে, যদি এরকম একটা দুটো, যেমন এখানে আমি দুটো যেই বের করে নিলাম, আমার বাদ বাকি দুটো না দেখলেও হবে, কারণ এখানে 2-4 আমি ড্যাম শিওর এটাই হবে। তো 2-4 যেহেতু CD রয়েছে, তাহলে C2 আর D4 আর কোথাও এটা নেই এই অপশনটা, সেই জন্য এখানে আমার B হয়ে যাবে কিন্তু কারেক্ট আনসার। তো নেক্সট হচ্ছে যেটা আমরা আলোচনা করব, এখানে 4321 ওয়ারেন হেস্টিংস ডুয়েল সিস্টেম অ্যাবলিশ করেছিল, যে ডুয়েল সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন ক্লাইভ। কর্নওয়ালিস পার্মানেন্ট সেটেলমেন্ট বেঙ্গল, যেটা সব থেকে ইম্পর্টেন্ট রেভিনিউ সিস্টেম। জন শোর পলিসি অফ দ্য নন ইন্টারফারেন্স নিয়ে আসেন উনি, এবং লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স গ্রহণ করেন। তো ওয়ারেন হেস্টিংস অ্যাবলিশ দ্য ডুয়াল সিস্টেম হুইচ ওয়াজ এস্টাবলিশ রবার্ট ক্লাইভ, খুব ইম্পর্টেন্ট। তো এখানে ক্লাইভের ডুয়াল সিস্টেম সম্পর্কে, পার্মানেন্ট সেটেলমেন্ট সম্পর্কে আমরা জানি পার্মানেন্ট সেটেলমেন্ট কেমন ধরনের রেভিনিউ সিস্টেম ছিল। পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়তওয়ারি সেটেলমেন্ট, মহলবাড়ি সেটেলমেন্ট, প্রত্যেকটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। যদি আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট বলি, আমরা জানি যে পার্মানেন্ট সেটেলমেন্টের বিষয়টা কি ছিল। এখানে হচ্ছে মিডিয়েটার, এখানে যে শেয়ারের কথা বলা হয়েছে কত কি দিতে হবে, এটা কিন্তু জমিনদারদের এবং ওনারশিপ রাইট শুধুমাত্র জমিনদারদের জন্যই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। এখানে কিন্তু কোনোভাবে পিজেন্টদের ওনারশিপ রাইট নিয়ে কিন্তু কিচ্ছু বলা হয়নি, যেটা রায়তওয়ারিতে বলা হয়েছে, যেটা মহলবাড়িতে বলা হয়েছে। তো যেটা আমরা জানি যে 10th 11th পার্ট, তার মানে হচ্ছে যেটা আমরা দেখি 89 এবং আমাদের 11%, 89% তোমাকে দিতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, 11% রাখবে জমিদার। এই 11% এর মধ্যে 10% হচ্ছে জমিদারের, অ্যান্ড 1% এটা দেবে হচ্ছে বাদ বাকি যাবতীয় খরচে। তাহলে এখানে সিচুয়েশন ভাবো যে পিজেন্টদের কি ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে হয়, এবং পিজেন্টদের কন্ডিশন এখানে খারাপ থেকে সব থেকে খারাপতম হতে থাকে। তো এবার যেটা আমরা আলোচনা করব নেক্সট, সেটা হচ্ছে ভালো করে পড়বে এই জায়গাটা। কোনো অসুবিধা হলে, কোনো জায়গা যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করবে, কারণ জিজ্ঞাসা না করলে কিন্তু আমি কিছু বুঝতে পারবো না। নেক্সট হচ্ছে হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ফাউন্ডেড দ্য পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ইন ইন্ডিয়া। লর্ড এলেনবার্গ, লর্ড অকল্যান্ড, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ। তো এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে ডালহৌসি, লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসির সময় সব থেকে ইম্পর্টেন্ট যেটা পলিসি ছিল, যে ব্রিটিশ এক্সপ্যানশন পলিসি। আর একটা কথা, যদি তোমাদের কখনো জিজ্ঞাসা করা হয় যে সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি, ডক্টরিন অফ ল্যাপস কি, সত্যবিলাপ নীতি কি, অধীনতামূলক মিত্রতা নীতি, এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের নীতি। কিসের নীতি? ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার নীতি। এগুলোকে অ্যাপ্লাই করে ব্রিটিশরা সাম্রাজ্য বিস্তারকে কিন্তু সম্প্রসারিত করে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বিফোর লর্ড ডালহৌসি, military boards were in charge of the construction of public work. Hence civilian work were completely neglected by military board. আমরা জানি যে যখন আমরা সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রথম দেখেছিলাম, তখন ব্রিটিশ গভর্নমেন্টের সাথে প্রিন্সলি স্টেটগুলোর একটা কি হয়েছে, একটা চুক্তি হয়েছে।
যেটাকে আমরা বলি মিলিটারি সিকিউর পলিসি। কাদের মধ্যে? মিলিটারি সিকিউরিটি বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইন্ডিয়ান স্টেটস। সেরকম ডক্টরিন ল্যাবস হচ্ছে সম্প্রসারণ নীতি, যেখানে দত্তক পুত্রের যদি কোনো রকম গ্র্যান্ট এখানে হবে না, যদি উত্তরাধিকার না থাকে তাহলে সেই রাজার সাম্রাজ্য তার মৃত্যুর পর যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তো এখানে ইমপ্রুভমেন্টগুলো দেখতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, কোন কোন ক্ষেত্রে ডালহৌসি রিফর্মস এনেছিলেন? অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, মিলিটারি রিফর্মস, একাডেমিক ইমপ্রুভমেন্ট, রেলওয়ে ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ওয়্যার, পোস্ট ফেসিলিটি, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, কমার্স ইমপ্রুভমেন্ট, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু উনি ডেভেলপমেন্ট বা করা হয়েছিল, যেটা রেলওয়ের মতো সব থেকে, যাতে কি হয়, যাতে তাদের ট্রেড ফেসিলিটি আরও বাড়ে, তাদের ট্রেড ফেসিলিটি বাড়ে, ঠিক আছে, সুযোগ সুবিধা বাড়ে, যাতে সহজেই খুব কম সময়ের মধ্যে আদান প্রদান করা যেতে পারে এবং ইন্ডাস্ট্রিগুলো যাতে আরও বেশি প্রফিট পেতে পারে, কম সময় লাগছে এবং প্রোডাকশনও কোনো রকম সমস্যা হচ্ছে না, আদান প্রদানেও কোনো রকম সমস্যা হচ্ছে না। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর ডক্টরিন ল্যাব সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে, কোথায় কোথায় কিভাবে ক্রোনোলজিক্যালি অ্যাপ্লাই করা হয়, একটু দেখে নেবে ভালো করে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু অ্যামং দ্য ফলোইং গভর্নর জেনারেল অ্যাবলিশ দ্য স্লেভারি ইন ইন্ডিয়া। কোন গভর্নর জেনারেল স্লেভারি অ্যাবলিশ করেছিলেন ইন্ডিয়াতে? লর্ড ওয়েলেনবার্গ আছে, স্যার চার্লস মেটকাফ আছে, লর্ড অকল্যান্ড আছে এবং লর্ড আমহার্স্ট আছে। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে লর্ড এলেনবার্গ, অপশন এ। এবার বিষয়টা হচ্ছে, যদি স্লেভারি অ্যাক্ট বলি, যে প্রথম স্লেভারি অ্যাক্ট পাশ করা হয়েছিল, প্রথম অ্যাক্ট আনা হয়েছিল, কিন্তু প্রথম অ্যাক্ট আনা হয়েছিল 1833-এর অ্যাক্ট অনুযায়ী, চার্টার অ্যাক্ট অনুযায়ী। পরবর্তীকালে এই এলেনবার্গ কিন্তু তার মাধ্যমে কি করা হয়েছে, যে স্লেভারি কিন্তু দূরীভূত করা যায়, যেটা করতে পেরেছে লর্ড এলেনবার্গ। The Indian Slavery Act 1843 was an act passed in British India under East India Company rule, which outlawed many economic transactions associated with the slavery. Lord Ellenberg was the British Governor General, was the slavery was abolished. ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। স্লেভারি অ্যাবলিশড হয়েছে এলেনবার্গের টাইমে, কিন্তু বেন্টিংয়ের টাইমে কিন্তু কি হয়েছে, স্লেভারি অ্যাক্ট ইন্ট্রোডিউস হয়েছিল, ঠিক আছে, তো মনে রাখবে। আর আমরা জানি যে এলেনবার্গ, অকল্যান্ড, এই সময়টাতে কি চলছিল, ব্রিটিশ অ্যানেক্সেশন, যেটা আমাদের নর্দার্ন ইন্ডিয়াতে, অ্যাংলো সিন্ধ ওয়ার, ঠিক আছে। আমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা কি, রঞ্জিত সিং এবং দুরানি এম্পায়ার ভার্সেস দোস্ত মোহাম্মদ, ঠিক আছে, লোকাল রুলার অফ দ্য সিন্ধ। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হুইচ অফ দ্য ফলোইং ডক্ট্রিন ল্যাবস সম্পর্কে, এখানে কিভাবে আমাদের ক্রোনোলজিক্যালি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি অ্যানেক্স করেন, সেই জায়গাটা নিয়ে কিন্তু এখানে বলা রয়েছে। যেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অপশন 1-এ সাতারা, অপশন 2-তে আছে জয়পুর সম্বলপুর, অপশন 3-তে আছে নাগপুর ঝাঁসি, অপশন 4-এ আছে তাঞ্জোর আর কোট, অপশন 5-এ আছে উদয়পুর ছত্তিশগড়। তো এখানে আমাদের কি আনসার হবে, 1 2 3 4 5, সবকটাই হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এটা খুব ভালো করে মনে রাখতে হবে, 1 2 3 4 5 আমরা দেখতে পাচ্ছি। দ্য কোম্পানি টুক ওভার দ্য প্রিন্সলি স্টেটস অফ দ্য সাতারা, জয়পুর, সম্বলপুর, নাগপুর, কোন সালে কোনটা, তোমাদের ক্রোনোলজিগুলো কিন্তু মনে রাখতে হবে। যদিও তোমাকে যখন ক্রোনোলজি দেবে মাঝখান থেকে দিতে পারে, সাতারা, জয়পুর, সম্বলপুর দিল না, মাঝখান থেকে দিল কিভাবে, তখন কিন্তু মনে রাখা খুব প্রেশার হয়ে যাবে। সেই জন্য একটা ডেটা করে ভালো করে কোনো টার্মস দিয়ে, যেভাবে তোমার মনে রাখতে সুবিধা হয়, যে কোনো জিনিস দিয়ে, খাবার, ঘোরাফেরা, যে কোনো জিনিস দিয়ে মনে রাখাটা কিন্তু আমার মনে হয় ইতিহাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেথ অফ কালচার উইথ দ্য অ্যানেক্সেশন অফ দ্য আওয়াধ। এবার একটা কথা, যে একদম শেষে আমরা যেটা দেখতে পাই কি, যে আওয়াধ নিয়ে যে সমস্যাটা, যে আওয়াধকে কেন অ্যানেক্স করা হয়, ডক্টরিন ল্যাবস দিয়ে না, ডক্টরিন ল্যাবস দিয়ে কি করে হবে, এখানে আওয়াধ রিজিয়ন বা আওয়াধের যে প্রিন্সলি স্টেট, সেখানে তো কোনোভাবে উত্তরাধিকারের কোনো অভাবই নেই, ঠিক আছে, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে
ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, করাপশন, মিস গভর্নেন্স, ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি যে এখানে রাজারা, যারা প্রিন্স রয়েছে, তারা নিজেদের মধ্যে যে লড়াই সিংহাসনে, তো অ্যাডমিনিস্ট্রেশন, এখানে শাসনতন্ত্র কিন্তু রক্ষা করা যাচ্ছে না। লর্ড ডালহৌসি প্রথমত সেই অজুহাত দেখিয়েছে। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আওয়াধ কেন ইম্পর্টেন্ট ছিল। আওয়াধ ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আওয়াধ সব থেকে ফার্টাইল ল্যান্ড, কটন এবং ইন্ডিগো চাষের জন্য কিন্তু আওয়াধ, কাল্টিভেশনের জন্য কিন্তু আওয়াধ খুব ইম্পর্টেন্ট ছিল। আওয়াধ কেন চাই তাদের, এটা তো তোমাকে বুঝতে হবে। কেন আওয়াধকে ডক্টরিন ল্যাবস যখন পাচ্ছে না তখন মিস গভর্নেন্স দেখিয়ে আওয়াধ নিচ্ছে, তার কারণ হচ্ছে এখানে কমার্শিয়াল ক্রপ প্রোডাকশন ভেরি ইম্পর্টেন্ট, এবং পপুলেশনও দেখতে হবে। এখানে আমাদের পপুলেশনও কত রয়েছে, 50 লাখ পপুলেশন ডিপেন্ড করে রয়েছে, তো সেই জন্য কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যানেক্স দ্য স্টেট আন্ডার দ্য ডক্ট্রিন অফ ল্যাবস ওয়েন আওয়াধ রিফিউজ টু হ্যান্ড ওভার ইটস অ্যাডমিনিস্ট্রেশন। নবাব ওয়াজিদ আলী শাহ ওয়াজ এক্সাইলড বাই দ্য কোম্পানি অফ টু কলকাতা। তাহলে পাঠিয়ে দেওয়া হলো কোথায়, আমাদের টলিগঞ্জে। নেক্সট হচ্ছে কাকে পাঠিয়ে দেওয়া হলো, ওয়াজিদ আলী শাহকে, ঠিক আছে, আমাদের রাজাকে। The English was made the official language of India under the reign of which Governor General? কোন গভর্নর জেনারেলের সময় ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়? তো এখানে আমাদের আনসার কি হবে, লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। কি অ্যাক্টের মাধ্যমে, ইংলিশ এডুকেশন অ্যাক্ট 1835 অনুযায়ী, ঠিক আছে। আমরা জানি যে যখন ওয়ারেন হেস্টিংসের টাইমে দেখেছি, তখন আমরা কি দেখেছি যে অ্যারাবিক এবং পার্সিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে চাইছে। পরবর্তীকালে যখন 1813 অ্যাক্ট আসে, 1 লাখ টাকা গ্র্যান্ট হয় ইংলিশ লিটারেচার এবং সায়েন্সের জন্য। তো এখানে যখন ওখানে লিটারেচার মেনশন করা ছিল, তো আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ এডুকেশন নিয়ে বেশি তখন বিষয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে যখন এরপরে যখন 1 লাখ টাকা গ্র্যান্ট করার সঙ্গে সঙ্গে তো 1 লাখ টাকা দিয়ে দেওয়া হয় না। তো এটা কিভাবে, কি ক্ষেত্রে, কেমন ভাবে গ্র্যান্ট করা হবে, তার জন্য একটা জেনারেল কমিটি মিটিং ডাকা হয় 1823-এ। এই জেনারেল কমিটি মিটিং এ দুপক্ষের লোক দেখা গেল, অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট, প্রাচ্য সাপোর্টার, পাশ্চাত্য সাপোর্টার। যেখানে আমরা জানি রাজা রামমোহন রয়, লর্ড ম্যাকলে, বেন্টিং, এরা প্রত্যেক কি ওরিয়েন্টালিস্ট, অ্যাংলিসিস্ট। এটা চাইছে কি প্রাচ্য ভাষা ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতে। অপরদিকে ওয়ারেন হেস্টিংস এর মতো, ঠিক আছে, এরা ছিলেন কিন্তু আবার কি আমাদের দেবেন্দ্রনাথ টেগর, এরা হচ্ছে ওরিয়েন্টালিস্ট। এরা চাইছে প্রাচ্য বা দেশীয় ভাষার জাগরণ ঘটানো বা দেশীয় ভাষাকে ডেভেলপ করা, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট গ্র্যান্ট করুক। তারপরে যখন ইংলিশ এডুকেশন অ্যাক্ট এলো, তখন কি ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্র্যান্ট করা হলো। কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু উভয় ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজকে, ভার্নাকুলারকেও এবং ইংলিশকে প্রায় মানে জোর দেন, ইংলিশকে প্রধান ভাষা হিসাবে নির্বাচিত করেন, মানে ইংলিশকে মানে তৈরি করে প্রধান ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভার্নাকুলারকেও কিন্তু জায়গা দেয়। এখানে বলাই আছে লর্ড উইলিয়াম বেন্টিং মেড দ্য পার্সিয়ান অ্যান্ড ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ফর দ্য কোর্ট প্রসিডিং ইন লোয়ার কোর্টের ক্ষেত্রে রাখা হলো, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে সুপ্রিম কোর্ট প্রসিডিং এর ক্ষেত্রে কিন্তু রাখা হলো। এখানে কিন্তু কোনোভাবে পার্সি বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ চলবে না। আচ্ছা, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, যেটা যে লর্ড উইলিয়াম বেন্টিং প্রথমে কিন্তু কোথাকার রাজা ছিলেন, গভর্নর অফ মাদ্রাস ছিলেন, এটাও কিন্তু দেখতে হবে। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য কর্নওয়ালিস কোড 1793, এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলতে হবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেপারেশন অফ দ্য পাওয়ার ওয়াজ বেসড অন দ্য প্রিন্সিপাল সেপারেশন পাওয়ার্স, harmonization to pay company forces and crown, gradation of the civil code introduced, and separation of the revenue and justice administration. তো এখানে আমাদের তিনটে হবে কারেক্ট আনসার। সেপারেশন পাওয়ার না, পাওয়ার মিনস হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, কোড অফ ডিরেক্টর, যেটা হচ্ছে আমাদের 1784-তে, আর এটাতে হচ্ছে সেপারেশন রেভিনিউ অ্যান্ড জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন 234, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 234 হবে আমাদের কারেক্ট আনসার। কর্নওয়ালিস কোড কি ছিল, প্রিন্সিপাল অফ দ্য সেপারেশন, মানে কিভাবে আমাদের কি বলেছে এখানে, রেভিনিউ এবং
রেভিনিউ অ্যান্ড জাস্টিস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট কালেক্টর বিকাম দ্য রেভিনিউ কালেক্টর হিসাবে, এস্টাবলিশ মডার্ন পুলিশ ডিপার্টমেন্ট এবং জুডিশিয়াল জাজ অ্যাপয়েন্টেড টু জুডিশিয়ারি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি তিনটে পোর্শনকে কিন্তু আলাদা করা হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পুরো কর্নওয়ালিস কোডটাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে কি রিফর্মস করেছিলেন, ট্রেড পারপাসে কি রিফর্মস করে, যেমন ট্রেড বোর্ড এস্টাবলিশ করে, এটা ইম্পর্টেন্ট, বোর্ড অফ ট্রেডকে প্রথম ইন্ট্রোডিউস করে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডারকে বজায় রাখার জন্য উনি যে হাবিলদার, সাব ইন্সপেক্টর, ঠিক আছে, এই পোস্টগুলো কিন্তু আনে। আর এই পুরো পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্ব কিন্তু দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের হাতে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখবে আমাদের সিভিল কোডের ক্ষেত্রে। এবং একটা নতুন রেভিনিউ কোড উনি ইন্ট্রোডিউস করেন, যে রেভিনিউ কোডকে বলা হয় মাল আদালত। মাল আদালত, মাল আদালতকে আমরা কি বলি, রেভিনিউ কোড বলি, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অপশন 10-এ বা 10-এ আমরা যেটা দেখতে পাচ্ছি, আন্ডার হুজ ভাইসরয়্যালটি ওয়াজ দ্য পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া। পোর্টফোলিও সিস্টেম ইন্ট্রোডিউস, তাহলে এখানে আমাদের আনসার কি হবে, লর্ড ক্যানিং হবে কারেক্ট আনসার। এবার এখানে যেটা আমরা কাউন্সিল অ্যাক্ট বলি 1861, এই জায়গাটা খুব ভালো করে দেখবে। প্রথম যখন মহারানীর ঘোষণাপত্র, তখন কে রয়েছে, ক্যানিং, গভর্নর জেনারেল, তারপর ভাইসরয়। তো ক্যানিং কিন্তু এই সময় যেটা আমরা দেখতে পাই যে কাউন্সিল কিন্তু আসে, কারণ মহারানীর ঘোষণাপত্রের সময় একটা নতুন পোস্ট এলো, সেটাকে আমরা কি বলি, সেক্রেটারি অফ স্টেট, এবং তার অফিসকেই কিন্তু বলে ইন্ডিয়ান কাউন্সিল। তো এই ইন্ডিয়ান কাউন্সিল এস্টাবলিশ হয় 58-এ, কিন্তু এই 61-এ কি করা হয়, কেন কাউন্সিল অ্যাক্ট বলা হয়, কাউন্সিলে প্রথম ইন্ডিয়ানাইজেশন করা হয়। এই তিনজনকে, রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা, স্যার দিনকার রাওকে। এটা খুব ইম্পর্টেন্ট। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি 1861 আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন। ইট ইনিশিয়েটেড দ্য প্রসেস অফ দ্য ডিসেন্ট্রালাইজেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইট ইনিশিয়েটেড দ্য প্রসেস অফ দ্য ডিসেন্ট্রালাইজেশন। প্রসেস অফ দ্য ডিসেন্ট্রালাইজেশন আনা হয় 61-এ, কিন্তু ডিসেন্ট্রালাইজেশন পাস্ট করানো হয় মলেমিন্টো রিফর্মস বা স্ট্রাকচার। মলেমিন্টো রিফর্মসের স্ট্রাকচারই হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণকে প্রতিষ্ঠা করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কোন কোন স্টেট নতুন লেজিসলেটিভ কাউন্সিল পেল, 62, 66 এবং 97। বেঙ্গল, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার এবং 97-তে একবারে লাস্টে পাঞ্জাব, ঠিক আছে। এবং পোর্টফোলিও সিস্টেম, যেটাকে আমরা কি বলি, মন্ত্রিত্ব বন্টন ক্ষমতা। তো প্রত্যেককে বলা হচ্ছে যে যারা এখনো জয়েন করনি তারা প্রত্যেকে জয়েন করে নাও যত তাড়াতাড়ি সম্ভব। আর প্রত্যেককে বলা হচ্ছে যে কোনো প্রশ্ন নিয়ে যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করো, ঠিক আছে। কিন্তু কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলো। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার কারণ হচ্ছে তোমরা নোটিফিকেশন পাবে না নয়তো। আর বেল আইকন প্রেস করো প্রত্যেকটা ভিডিওতে, বেল আইকন প্রেস না করলে কিন্তু আর নেক্সট কি তোমার ভিডিও আসতে চলেছে সেই নোটিফিকেশনটা তোমার কাছে কিন্তু যাবে না ঘন্টার মতো করে, ঠিক আছে। তার মানে তোমাকে বারবার নোটিফাই করবে, বারবার তোমাকে কিন্তু কি করবে, জানাবে যে ভিডিওটা আসতে চলেছে। এটা তাহলে কি হবে, তুমি ক্লাসটা মিস করবে না। থ্যাংক ইউ। প্রতিদিন রেগুলার ক্লাস ফলো করো, এই চ্যানেলকে ফলো করো, তাহলে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এবং নোটস কিন্তু প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ।